আইভার দ্য বোনলেস পরপর দুটো যুদ্ধে জয়লাভ করেছিলেন। প্রথমটা সহজ হলেও দ্বিতীয় যুদ্ধে তিনি দেখিয়েছিলেন তার যুদ্ধ পারদর্শিতা এবং কৌশলের ব্যবহার ঠিক কিভাবে করা উচিত। কিন্তু আইভারের উচ্চাকাঙ্ক্ষা ছিল আকাশ ছোঁয়া। শারীরিকভাবে অক্ষম একজন মানুষের কূটবুদ্ধি এত প্রখর কিভাবে হয়, সেটাই হয়তো আমাদের অবাক করছে, নাকি বলেন? যা হোক, আইভার এদিকে তার প্রভাব জারি রাখলেও অন্যদিকে বিয়র্ন ততদূরে ভূমধ্য সাগরে প্রবেশের পথে এসে পৌঁছেছিলেন। তবে এবার তার সাথে ছিল পরিব্রাজক সিনরিক। একদিন সিনরিক বিয়র্নকে জানায় তার কাছে এই এলাকার যে মানচিত্রটা রয়েছে সেটা অনেক পুরনো একটা সংস্করণ। এই মানচিত্র তৈরি হওয়ার পর রোমান সাম্রাজ্যে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, তাই তাদের প্রথমে সিসিলিতে যাওয়ার পরামর্শ দেয় সিনরিক। সিসিলির শাসক ছিলেন তখন ইউফেমিয়াস। তিনি ছিলেন একজন প্রাক্তন বাইজেন্টাইন সেনাপতি, যিনি একবার রোমানদের উৎখাত করার চেষ্টা করেছিলেন। তবে সেবার ব্যর্থ হয়ে সিসিলিতে পালিয়ে যান ইউফেমিয়াস। যদিও ইউফেমিয়াস একজন পলাতক ব্যক্তি ছিলেন, তবুও তার ক্ষমতা ছিল যথেষ্ট। তাই বিয়র্নরা কোনো রিস্ক না নিয়ে সিসিলি পৌঁছেই শহরে ঢোকার জন্য ব্যবসায়ী ছদ্মবেশ ধারণ করার সিদ্ধান্ত নেন। শহরে প্রবেশের পর তারা ইউফেমিয়াসের সাথে দেখা করে। বিয়র্ন একজন ব্যবসায়ী শুনে ইউফেমিয়াস সাথে সাথে তার অস্ত্র বের করেন, কিন্তু বিয়র্ন দ্রুত তাকে পরাস্ত করে। বিয়র্নের এই চালাকি এবং বিদ্যুৎ গতি দেখে ইউফেমিয়াস হাসিতে ফেটে পড়েন এবং বলেন তিনি ভাইকিংসদের ক্ষমতা পরীক্ষা করছিলেন। এর মাধ্যমে আসলে বোঝা যাচ্ছিল এই ইউফেমিয়াসের কাছে বিয়র্নের পরিচয়টা ফাঁস হয়ে গিয়েছিল, মানে তিনি বুঝে গিয়েছিলেন বিয়র্ন একজন ভাইকিংস। তবে ইউফেমিয়াসের হাসির কারণ ছিল তার একজন বণিকের চেয়ে যোদ্ধার প্রয়োজন ছিল বেশি। তিনি মুগ্ধ হয়েছিলেন বিয়র্নের দক্ষতা দেখে এবং তিনি এটার প্রশংসাও করেছিলেন। এরপর ইউফেমিয়াস তাকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তার দেহরক্ষী হিসেবে নিয়োগের প্রস্তাব দেন। অদ্ভুত ব্যাপার হলো বিয়র্ন কোনো দ্বিধা ছাড়াই সেটা গ্রহণ করেন, কারণ তার লক্ষ্য ছিল অ্যাডভেঞ্চার। দরবারে নিয়ে আসার পর ইউফেমিয়াস বিয়র্নকে আলিঙ্গন করে, ফলে বিষয়টা সহজভাবে নিষ্পত্তি হয়ে যায়। সেদিন রাতের ভোজসভায় কাসিয়া নামে এক মহিলা উপস্থিত হয় তাদের সামনে। এই মহিলাকে ইউফেমিয়াস বাইজেন্টাইন থেকে অপহরণ করে নিয়ে এসেছিলেন এবং তিনি ছিলেন একজন খ্রিস্টান সন্ন্যাসিনী। কাসিয়া বাইজেন্টাইনে খুব বিখ্যাত ছিলেন, তাই সেখানকার সম্রাট ক্যাসিয়াকে অপহরণ করার জন্য ইউফেমিয়াসকে মৃত্যুদণ্ড দিয়েছিল। সার্বিক দৃষ্টিতে মনে হচ্ছিল ইউফেমিয়াস খুব একটা মহৎ চরিত্রের কোনো মানুষ ছিলেন না। এর পরের দিন বিয়র্ন যখন সিনরিকের সাথে বাইরেটা ঘুরে দেখছে, তখন সিনরিক তাকে বলে এই ইউফেমিয়াস কিন্তু প্রকৃত শাসক নয়, মূল শাসক হচ্ছে জিয়াদত নামে একজন আরব। জিয়াদত ভূমধ্য সাগরের বেশ কয়েকটি শহরকে নিয়ন্ত্রণ করতেন এবং তারই একটা ছিল সিসিলি। ইউফেমিয়াস ছিলেন জিয়াদতের নিয়োজিত একজন শাসক, কিন্তু এই ইউফেমিয়াস তার অনেক এজেন্টদের মধ্যে অন্যতম একজন হয়ে উঠেছিলেন এবং জিয়াদতকে ইউফেমিয়াসের বার্ষিক কর দিতে হতো। সিনরিকের ব্যাখ্যা শোনার পর বিয়র্ন এই প্রধানের প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং তারা ইউফেমিয়াসকে জিয়াদতের সাথে দেখা করতে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু ইউফেমিয়াস তাদের প্রস্তাবে কিছুটা অনিচ্ছুক ছিলেন। কিন্তু ক্যাসিয়ার তৎপরতায় শেষ পর্যন্ত ইউফেমিয়াস তাদের প্রধান জিয়াদতের সাথে দেখা করার সিদ্ধান্ত নেন। একজন সন্ন্যাসী যার এত ক্ষমতা রয়েছে, এটা দেখে বিয়র্ন বুঝতে পারছিল কাসিয়া কোনো সাধারণ মহিলা নন। এরপর দীর্ঘ একটা যাত্রা শেষ করে তারা তিউনিসে এসে পৌঁছায় একদিন, এবং সাহারা মরুভূমিতে একদিন এক রাত ভ্রমণ করার পর অবশেষে তারা জিয়াদতের সাথে দেখা করতে সক্ষম হন। জিয়াদত তাদের দুর্দান্ত আতিথেয়তা দেখিয়েছিলেন। তিনি বিয়র্নের অভিজ্ঞতার কথা শুনেছিলেন। সেদিন রাতে জিয়াদত বিয়র্ন এবং হালফদানের সাথে অনেকটা উদার আচরণ করেছিলেন এবং তাদের মনোরঞ্জনের জন্য দুই বিদেশি সুন্দরী নারীর ব্যবস্থাও করে দিয়েছিলেন। আর বলাই বাহুল্য, সেই রাতটি সবার জন্যই অনেক ব্যস্ত ছিল। এরপরও একটা বিষয় লক্ষ্য করা যায়, দেখা যায় এই কাসিয়া এবং জিয়াদত পুরনো প্রেমিক প্রেমিকা ছিল। সেদিন রাত্রে বিয়র্ন তার সহকর্মীদের উপস্থিতি যেন ভুলেই গিয়েছিল এবং একজন সুন্দরী মহিলার সাথে ফ্লার্ট করে রাত কাটিয়েছিলেন। মজার বিষয় হচ্ছে হালফদানকে যে নারীর ব্যবস্থা করে দেয়া হয়েছিল সে ছিল আদতে একজন পুরুষ। তো সেদিন রাতটা ভালো মতো কাটলেও পরের দিনের শুরুটা কিন্তু জঘন্য টাইপের চেয়েও খারাপ ছিল, কারণ হঠাৎ করেই সকালে সেই তাঁবুর বাইরে অশান্তি ছড়িয়ে পড়ে। জিয়াদত ইউফেমিয়াস সহ তার লোকদের হত্যা করেন, ফলে বিয়র্নেরও খুব খারাপ একটা অনুভূতি হয়। এরপর ইউফেমিয়াসের মৃতদেহ রান্নাঘরে নিয়ে যাওয়া হয় এবং সেটাকে কিভাবে সুস্বাদু একটা খাবারে পরিণত করা যায় সেটা নিয়ে বাধে বিতর্ক রাঁধুনিদের মধ্যে। জিয়াদত ইউফেমিয়াসকে হত্যা করেছিলেন কেন,
আসলে কারণটা হলো তিনি জানতে পেরেছিলেন ইউফিমিয়াস তার সাথে বিশ্বাসঘাতকতা করার পরিকল্পনা করছে। ইউফিমিয়াস জিয়াদত সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলছিল, আর এটা কাসিয়া জিয়াদতকে বলে দেয়। ফলে হত্যা করা হয় ইউফিমিয়াসকে। সেদিন জিয়াদত বিয়র্নের সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক সুন্দরভাবে শুরু করা এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বিয়র্নের সম্মানে একটা ভোজসভার আয়োজন করেন। নর্ডিক পশম, শিকারী পাখি, অস্ত্র সহকারী দাসরা তাদের সামনে অনেক সুস্বাদু খাবার এনে হাজির করেছিল। কিন্তু ভোজসভার এক পর্যায়ে যখন এই ভাইকিংসরা জানতে পারে এই মাংসগুলো ইউফিমিয়াসের দেহের মাংস, তখন বিয়র্ন এবং তার সঙ্গীদের ক্ষুধা কমে যায়। তাছাড়া তখন তারা স্বাভাবিকভাবেই ইউফিমিয়াসের রক্ষী হিসেবে তাদের পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছিল। নিশ্চিতভাবে এটা বলাই যাচ্ছিল ক্যাসিয়ার কিছু কথায় প্রভাবিত হয়ে জিয়াদত বিয়র্ন এবং তার দলের সবাইকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর যখন তাদেরকে তাঁবুর বাইরে নিয়ে আসা হয়, তখন সিনরিক একটা ভয়ঙ্কর বালিঝড় তাদের দিকে এগিয়ে আসতে দেখেন। তাই সে বিয়র্নকে পরামর্শ দেয় তারা যদি ঝড় না আসা পর্যন্ত তাদের মৃত্যুদণ্ডকে বিলম্বিত করতে পারে, তবে তাদের এখান থেকে পালানোর অন্তত একটা সুযোগ রয়েছে। এ সময় অন্যরাও বালির ঝড় লক্ষ্য করছিল, তাই ক্যাসিয়া তাদের দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করতে চেয়েছিলেন। বিয়র্নদের এই যাত্রাপথে তারা নতুন ধরনের বেশ কিছু বিষয়ের সাক্ষী হয়েছিল। তারা বিশাল মরুভূমি পাড়ি দিয়েছিল, পুরুষ পতিতাবৃত্তির অভিজ্ঞতা পেয়েছিল এবং এমনকি মানুষের মাংস খেয়েছিল তারা। ভাইকিংসদের এই অদ্ভুত এবং অসাধারণ অভিজ্ঞতাগুলো অবশ্যই তাদের অভিযানের গল্পে প্রাণবন্ত এবং নাটকীয় একটা স্ট্রোক যোগ করবে বলেই ধারণা করা যাচ্ছিল। যা হোক, অন্যদিকে ইয়র্ক শহরের বাইরে অ্যাথেলউল্ফ এবং হিমন্ড তাদের নিজেদের মনোভাব শেষ পর্যন্ত বুঝতে পেরেছিলেন এবং নিজেদের মধ্যে কর্মপদ্ধতিটাও ভাগ করে নিয়েছিলেন। অনেক যুদ্ধে হেরে যাওয়া অ্যাথেলউল্ফ ভেবেছিলেন তাদের ওয়েসেক্সে ফিরে যাওয়া উচিত এবং পুনরায় সংগঠিত হওয়া উচিত, কিন্তু হিমন্ডের ভাবনা ছিল ভিন্ন। তার দাবি ছিল তিনি বিজয় দেখেছেন, ঈশ্বর তাকে শত্রুর মৃতদেহের দর্শন করিয়েছিলেন, তাই তাকে সামনে এগিয়ে যাওয়া উচিত। হিমন্ডের কৌশল ছিল আক্রমণ না করে তাদের অবরোধ করা, যাতে শত্রুরা খাবার না পায় সেটা নিশ্চিত করার জন্য ইয়র্কের সমস্ত পথ বন্ধ করে দেয়া। একবার শত্রুর সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেলে ইয়র্ক অনিবার্যভাবেই কোনো যুদ্ধ ছাড়াই পতিত হবে। তাই সেই সিদ্ধান্ত মতো এরপর থেকে ইংরেজ বাহিনী প্রায় প্রতিদিনই ভাইকিংসদের বিভিন্ন দলের উপরে আতর্কিত হামলা চালাতে শুরু করে এবং বলাই বাহুল্য এতে হিমন্ডের পরিকল্পনা বাস্তবায়িত হতে শুরু করেছিল। ওদিকে ইয়র্কের মধ্যে আসন্ন দুর্ভিক্ষ সংকট মোকাবেলা করার জন্য এবং এর উপায় সম্পর্কে হ্যাবিটসার্ক আইভারকে জিজ্ঞাসা করেন, তবে আইভার কিছুটা অধৈর্য হয়ে ওঠে। ভাইয়ের উদ্বেগের কারণে আইভার কিছুটা অদ্ভুতভাবে তার প্রতিক্রিয়া জানায়। অন্যদিকে জুডিথ মানে অ্যাথেলউল্ফের স্ত্রীর চাচাতো ভাই ম্যানেল এই পৌত্তলিক ভাইকিংসদের নির্মূল করার জন্য এবং রাজা এলের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য অ্যাথেলউল্ফের শক্তি বাড়াতে মার্সিয়া থেকে তার সাথে এসে যোগ দেয়। সাপ্লাই চেইন ব্লক করে দেওয়ার পর ইংরেজরা দূর থেকেই প্রতিনিয়ত ইয়র্ক শহরের উপরে নজর রাখত। এর কয়েকদিন পর এরকম একদিন হঠাৎ তারা ইয়র্ক শহরের ভেতর থেকে সবুজ ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখে। বিষয়টা খেয়াল করে হিমন্ড ঈশ্বর তার শোধ নিতে শুরু করেছে বলে তার মতামত ব্যক্ত করেন। অর্থাৎ হিমন্ডের ধারণা হয় ভাইকিংসরা অনাহারের কারণে মারা যাচ্ছে এবং তাদের মৃতদেহ পুড়িয়ে ফেলতে শুরু করেছে অন্য ভাইকিংসরা, আর তার ফলেই তৈরি হচ্ছে এই ধোঁয়া। এই লক্ষণগুলো দেখে অ্যাথেলউল্ফ দেরি না করে পূর্ণ স্কেলে ইয়র্ক আক্রমণ করার পরিকল্পনা করেন, কিন্তু হিমন্ড এবারও সরাসরি অ্যাথেলউল্ফের পরিকল্পনায় বাধা দেয়। উপরন্তু আক্রমণ শুরু করার আগে তাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হওয়ার জন্য কিছুটা অপেক্ষা করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু হিমন্ডের এসব কথাই এতদিনে অ্যাথেলউল্ফ বুঝতে শুরু করেছিল এই লোকটা তার সিদ্ধান্তের বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাই তিনি এ সময় ক্রোধে ফেটে পড়েন। কিন্তু তারপরেও সেই হিমন্ডের পরামর্শ মনোযোগ দিয়ে শুনতে থাকে। কিন্তু অ্যাথেলউল্ফ তো জানতো না যে এটা হিমন্ডের তাকে দেয়া শেষ পরামর্শ হতে চলেছিল। যা হোক, এরপর আরও কয়েকদিন কেটে যায়। একদিন ইংরেজ স্কাউটরা এসে রিপোর্ট করে ভাইকিংসরা শহর ছেড়ে চলে গিয়েছে। শহরের ভেতরে এখন শুনশান নীরবতা বিরাজ করছে। তাদের অবরোধ কৌশল আপাত দৃষ্টিতে সফল হয়েছে। শহরটা খালি, আর এটা নিশ্চিত হওয়ার পর তারা পালিয়ে যাওয়া শহরবাসীদের ফিরিয়ে নিয়ে আসতে শুরু করে। কিন্তু একটা অতিমাত্রায় বিভ্রান্তকর বিষয় লক্ষ্য করা যায়, সেটা হলো শহরে প্রবেশের পর থেকে হঠাৎ করে অনেক ইঁদুরের আবির্ভাব ঘটতে থাকে, আর এর কারণটা ছিল বেশ ভয়ঙ্কর। আসলে ভাইকিংসরা মোটেও পিছু হটেনি বা শহর ছেড়ে যায়নি। আইভার তার সেনাবাহিনীকে শহরের ম্যানহোলে লুকিয়ে রেখে একটা ফাঁদ তৈরি করেছিলেন ইংরেজদের জন্য। সেই ধোঁয়া ছিল তারই একটি চক্রান্তের অংশ।
ইংরেজরা তাদের অনাহারে রাখার জন্য অবরোধ শুরু করেছে বুঝতে পেরে আইভার তাদের বিশ্বাস করানোর জন্য একটা পাল্টা পরিকল্পনা তৈরি করেছিলেন, যাতে ইংরেজরা বুঝতে পারে ভাইকিংসরা মৃতদেহ পুড়িয়ে দিচ্ছে এবং তাদের জন্য এই শহরটা খালি করে দিচ্ছে। তো শহরে ঢোকার পর এই পরিকল্পনাটা প্রথম বুঝতে পারে হেমন্ড, কিন্তু কিছু একটা প্রতিরোধ ব্যবস্থা তৈরি করার আগেই ম্যানহোলের ঢাকনা খুলে ভূগর্ভস্থ ভাইকিংসদের বিশাল একটা বাহিনী ধীরে ধীরে বের হয়ে আসতে শুরু করে। ফলে বিজয় উদযাপনকারী ইংরেজদের অবাক করে দেয় তারা। ইংরেজরা কখনো কল্পনাও করেনি যে নর্দমার মধ্যে লুকিয়ে থেকে ভাইকিংসরা তাদেরকে এভাবে বোকা বানাবে। অনেক সৈন্য তাদের প্রতিক্রিয়া জানানোর আগেই ভাইকিংস কুঠারের আঘাতে সেদিন মারা যায়। পুরো শহরের মধ্যে আবারও বিশৃঙ্খলা তৈরি হয়। আইভারের অবস্থা আগের থেকে আপগ্রেড করা হয়েছিল, তাই এখন সে সোজা হয়ে দাঁড়িয়ে লড়াই করতেও পারছিল। এই মুহূর্তে ইংরেজ বাহিনী আবারও বিশৃঙ্খলার মধ্যে পড়ে যায়। ইংল্যান্ডের প্রধান সেনাপতি হিসেবে হেমন্ড ঘোড়ায় চড়ে শত্রুর উপরে ক্রমাগত আক্রমণ করতে শুরু করে। ওদিকে ক্রোধে অন্ধ হয়ে উত্তেজিত অ্যাথেলুল্ফ পাথর তুলে নিয়ে প্রচণ্ডভাবে বেশ কয়েকজন ভাইকিংসের মাথা থেতলে দিতে থাকেন। অন্য ফ্রন্টে শারীরিকভাবে দুর্বল আলফ্রেডো একজন যোদ্ধা হিসেবে তার প্রথম বাস্তব পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন। একটা বিশাল হাতুড়ি হাতে একজন নিষ্ঠুর ভাইকিংস যোদ্ধার মুখোমুখি হয়েছিল সে, কিন্তু সৌভাগ্যবশত ম্যানেল সময় মতো পৌঁছানোর কারণে সেদিন তারা সেই যোদ্ধাকে পরাজিত করতে সক্ষম হয়। তবে ওদিকে তার পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আইভার নিজে এবার আর সরাসরি যুদ্ধে যায়নি। পরিবর্তে সে তার সাথে দুজন দেহরক্ষী রেখেছিলেন এবং সে দূর থেকে হেমন্ডকে পরাজিত করার নির্দেশ দিতে শুরু করেছিলেন। তার নির্দেশনা পেয়ে ভাইকিং যোদ্ধারা একসময় হেমন্ডকে ধরাশায়ী করে ফেলে। এমন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়ে ম্যানেল অ্যাথেলুল্ফকে দ্রুত পিছু হটতে অনুরোধ করেন, কিন্তু অ্যাথেলুল্ফ আবারও পিছু হটতে লজ্জা পাচ্ছিলেন, কারণ তার এর আগের যুদ্ধগুলোতে শেষ পর্যন্ত তার পালিয়ে যাওয়ার মাধ্যমে শেষ হয়েছিল। তাই এবার তিনি পালিয়ে যাওয়ার পরিবর্তে এই ইয়র্কেই মারা যেতে চেয়েছিলেন, কিন্তু ম্যানেল তার এক সহযোদ্ধাকে সাথে নিয়ে অ্যাথেলুল্ফকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিয়ে যান। একই সাথে এই পিছু হটার মাধ্যমে অ্যাথেলুল্ফ তার তৃতীয় পরাজয় বরণ করে নিয়েছিল র্যাগনার পুত্র আইভার দ্য বোনলেসের কাছে। তবে এটাই স্পষ্ট যে ম্যানেল একজন শক্তিশালী যোদ্ধা ছিলেন। পরপর 3 জনকে হত্যা করার পর তিনি হ্যাভিটসার্কের সাথে যুদ্ধে অবতীর্ণ হন। তবে শেষ পর্যন্ত একটা বিশাল হাতুড়ি দিয়ে একজন ভাইকিং যোদ্ধা তাকে মাথার পিছনে আঘাত করেছিল, ফলে মারা যায় সেদিন ম্যানেল। অন্যদিকে একই সাথে আইভার হেমন্ডকে সুযোগ দেওয়া সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠতার কাছে হেরে যায় এই ইংলিশ বীর হেমন্ড এবং শেষ পর্যন্ত তাকে বন্দী হতে হয়। এরপর কিন্তু আইভার হেমন্ডকে হত্যা করেননি, এই আশায় যে তিনি এই মহান যোদ্ধাকে তাদের সাথে যোগ দিতে রাজি করাবেন। কয়েকদিন পর ইংরেজরা অবশেষে তাদের শিবির ত্যাগ করে পিছু হটে, কিন্তু আইভার এবার চূড়ান্ত বিজয়ের জন্য তাদের পিছে তাড়া করবেন কিনা সেটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছিলেন। কিন্তু হ্যাভিটসার্ক এবার তাকে পরামর্শ দেন তাদের আগে কাটতে কাটতে যাওয়া উচিত এবং সেটার দখল নেওয়া উচিত, কারণ তাদের কোনো শক্তিশালী ঘাঁটি এই মুহূর্তে ছিল না এবং বিয়র্নের অনুপস্থিতিতে ল্যাগারটার পক্ষে কোনো বড় আক্রমণ একার হাতে সামাল দেওয়ার ক্ষমতা খুবই সামান্য ছিল। তাই এটাই ছিল কাট্টেকাট আক্রমণ করার জন্য উপযুক্ত একটা সময়। আইভার হ্যাভিটসার্কের দৃষ্টিভঙ্গির সাথে একমত হলেও প্রথমে একজন মিত্র খুঁজে পেতে চাইছিলেন তিনি, কিন্তু আইভার কাকে মিত্র হিসেবে পেতে চাইছিলেন সেটা কিন্তু খুবই রোমাঞ্চকর। আমার এই ভাইকিংসদের দেখে বেশ অবাক লাগে, কেন জানেন? কারণ এই দেখবেন এরা এদের বিরুদ্ধে সম্প্রতি যুদ্ধ করলো, ঠিক তারপরেই স্বার্থ উদ্ধারের জন্য তাদের সাথে আবার মিত্রতা স্থাপন করে। আচ্ছা যাই হোক, আইভার মিত্র হিসেবে কাকে বেছে নিতে চলেছিল সেটা দেখার আগে আমাদের আরও কিছু বিষয় সম্পর্কে দেখে আসা দরকার। আমরা দেখেছিলাম ল্যাগার্থার কাছ থেকে তার বান্ধবী এবং সঙ্গিনী অ্যাস্ট্রিডকে ধরে নিয়ে এসেছিল হ্যারল্ড, কিন্তু প্রথমে মেয়েটা তার বশ্যতা স্বীকার করতে পারছিল না এবং মাঝে মাঝেই পালানোর চেষ্টাও করত সে। এরকমই একদিন এক জেলের কাছে তার কিছু মেসেজ লেগার্থার কাছে পৌঁছানোর জন্য তার সাহায্য চায় অস্ট্রিড, কিন্তু সেই জেলে এই কাজটা করার বিনিময়ে তার কাছে বিশেষ কিছু দাবি করে বসে। তাই অনেকটা হাল ছেড়ে দিতে বাধ্য হয় অস্ট্রিড এবং দীর্ঘ মানসিক দ্বিধাদ্বন্দ্বের পর অ্যাস্ট্রিড অবশেষে হ্যারল্ডকে বিয়ে করতে রাজি হন। কিন্তু এটা বলাই বাঞ্ছনীয়, হ্যারল্ড কিন্তু অ্যাস্ট্রিডের সাথে সবসময় ভালো ব্যবহার করত, তাই অ্যাস্ট্রিড ধরেই নিয়েছিল এই লোকের সাথে থাকা ছাড়া তার এই মুহূর্তে আর অন্য কোনো উপায় নেই। কিন্তু অ্যাস্ট্রিড এটাও জানত হ্যারল্ডকে বিয়ে করার অর্থ হচ্ছে লেগার্থার শত্রু হয়ে যাওয়া। এদিকে কাট্টেকাট প্রণালীতে ফিরে আসার পর উবে লেগার্থার সাথে একটা জোট গঠন করে। আমরা জানি সে আইভারকে পছন্দ করত না তার হিংস্রতার জন্য, তাই সে লেগার্থার সাথে মিলে আইভারের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছিল।
আইভার শুধু তার ভাই সিগুটকেই হত্যা করেনি, বরং তার ভাইদের মধ্যে একে অপরের বিরুদ্ধে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছিল। তো এদিকেও লেগার্থাকে হ্যারল্ডকে মোকাবেলা করতে হতো, কারণ সে তার প্রিয় অস্ট্রিডকে অপহরণ করেছিল। অন্যদিকে দেখা যায় ফ্লোকি তার নতুন আবিষ্কার শেষ করে, মানে আইসল্যান্ড আবিষ্কার শেষ করে একদিন কাটতে ফিরে আসে এবং এরপর সে তার আইসল্যান্ডের অভিজ্ঞতার কথা সবার সাথে শেয়ার করে। সবশেষে ফ্লোকি লেগার্থাকে একটা প্রস্তাব দেয়। সে বলে এই নতুন ভূখণ্ডে বসতি স্থাপনের জন্য তার কিছু লোক দরকার, যাদের নিয়ে সে আইসল্যান্ডে ফিরে যেতে চায়। কিন্তু কাট্টেগাটের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে লেগার্থা ফ্লোকিকে তার সৈন্যদের দিতে অস্বীকার করে। কিন্তু লেগার্থার কাছে ব্যর্থ হলেও ফ্লোকি গোপনে দুটো পরিবারকে রাজি করায় এবং তাদের নিয়ে আইসল্যান্ডের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নেয়। এরপর যেদিন তারা রওনা হবে সেদিন লেগার্থাও এই বিষয়টা জানতে পারে এবং তাদেরকে থামানোর জন্য তার সৈন্যদের নিয়ে সে ফ্লোকি কাছে গিয়ে হাজির হয়। কিন্তু ফ্লোকির সাথে লেগার্থার কয়েক দশকের বন্ধুত্ব বজায় ছিল, ফলে লেগার্থা শেষ পর্যন্ত ফ্লোকিকে আর বাধা দেয় না। এদিকে ইংল্যান্ডে যুদ্ধের পর হিমুনকে বন্দী করা হয়েছিল, আমরা একটু আগে দেখেছি। তারপর থেকে প্রায় প্রতিদিনই আইভার তাকে নানা রকমের কথা বলে তার মগজ ধোলাই করত, ঠিক যেমনটি র্যাগনার অ্যাথেলিস্তানের সাথে করেছিল। আপনাদের মনে আসছে নিশ্চয়ই। আইভার চাইছিল হিমুন তার প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি দিক, কিন্তু হিমুন ছিলেন একজন বিশপ। ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস ছিল তার, তাই সে এই পৌত্তলিকদের ঘৃণা করত এবং বিশ্বাস করত এদের মৃত্যুই শ্রেয়। আসলে এটি ছিল তখনকার সময়ে খ্রিস্ট ধর্মের শক্তি। এর মাধ্যমে তারা যে কাউকে স্বাগত জানাতো, এমনকি আইভারের মতো একটা শয়তানকেও। কিন্তু এই ইংলিশ ভূমিতে থাকতেই আইভারের কানে কাট্টেগাটের পরিস্থিতির কথা নিয়মিতই আসছিল। ফলে একদিন সে সিদ্ধান্ত নেয় ইয়র্কে কিছু সৈন্য রেখে সে হ্যারল্ডের সাথে দেখা করবে। আর এর মাধ্যমেই আমরা জানতে পারি আইভার হ্যারল্ডকেই তার মিত্র বানাতে চেয়েছিল। এই লক্ষ্যে একদিন নিউইয়র্কে কিছু লোক রেখে আইভার তার সেনাবাহিনী নিয়ে হ্যারল্ডের অঞ্চলে গিয়ে পৌঁছায়। তবে সাথে করে সে ইমনকে নিয়ে গিয়েছিল। সে সময় হ্যারল্ডও আইভারকে সাদরে আমন্ত্রণ জানায়। আইভারের এখানে আসার প্রধান উদ্দেশ্য ছিল হ্যারল্ডকে সাথে নিয়ে লেগার্থার কাট্টেগাট আক্রমণ করা। তাছাড়া তার ভাই উবেকেও সেও অপছন্দ করতে শুরু করেছিল। কাট্টেগাট আক্রমণ করার আমন্ত্রণে হ্যারল্ডও খুশি হয়, কারণ তার চিন্তাভাবনার সাথে আইভারের চিন্তাভাবনা পুরোপুরি মিলে গিয়েছিল। এই ঘটনার মধ্য দিয়েই নবম শতাব্দীর সেই সময়টাতে দুটো শক্তিশালী ভাইকিংস পক্ষ একটা জোট গঠন করে। এরপর একদিন আইভার হিমুন্ডকে প্রস্তাব দেয় যেন সে তার সাথে লড়াই করে। কিন্তু হিমুন্ডের চোখে কাট্টেগাট আক্রমণ করার অর্থ ছিল মানুষ হত্যা করা, যেটা ঈশ্বরের শিক্ষার সম্পূর্ণ বিরুদ্ধাচরণ। তবে তার মনে অন্য একটা আকাঙ্ক্ষা উকি দিয়েছিল। তখন পৌত্তলিকদের হত্যা করতে পারবে শুনে হিমুন্ড কিছুটা প্রলুব্ধও হয়। কিন্তু এরপর সে আইভারের কাছে জানতে চায় আইভার তাকে এত মূল্যবান কেন মনে করছে। তার কথার আইভার কিন্তু কোনো জবাব দেয় না। এরপর আইভার এবং হ্যারল্ড মিলে একটা আলোচনায় বসে কিভাবে তারা কাট্টেগাট আক্রমণ করবে। আইভার তাকে বলে পূর্ণিমার রাতে সেখানে একটা উৎসব হয়, আমার মনে হয় সেই উৎসবের রাতে কাট্টেগাট আক্রমণ করা সঠিক সময়। কিন্তু হ্যারল্ড তাকে বলে তার সৈন্য সংগ্রহ করতে প্রায় 1 মাস সময় লাগবে, তাই তারা 2 মাস পর পূর্ণিমার রাতে আক্রমণ করতে পারবে। কিন্তু তাদের এই আলোচনা শুনে ফেলেছিল অস্ট্রিড এবং সে ভাবছিল যেভাবেই হোক এই খবরটা লেগার্থাকে তাকে জানাতেই হবে। এর ফলে বোঝা যায় হ্যারল্ডের সাথে অস্ট্রিডের বিয়ে হলেও লেগার্থার প্রতি তার ভালোবাসা কিন্তু একটুও কমেছিল না। এই ষড়যন্ত্রের বিষয়টা লেগার্থাকে অবহিত করার জন্য অস্ট্রিড হাকন নামে এক জেলেকে মোটা অঙ্কের ঘুষ দেয়। কিন্তু হাকন তার কাছে আরও কিছু দাবি করেছিল। এই বিশেষ কিছুটা হলো সে অস্ট্রিডের সাথে শারীরিকভাবে মিলিত হতে চেয়েছিল। দেখা যায় লেগার্থার নিরাপত্তার জন্য অস্ট্রিড এই ত্যাগ স্বীকার করতে বাধ্য হয়। কিন্তু এই কাজের পর হাকন তার বেশ কয়েকজন বন্ধুকে আমন্ত্রণ জানায় যারা রানীর সাথে মজা করতে ইচ্ছুক ছিল। হাকনের এই প্রস্তাব শুনে অস্ট্রিড এই ধরনের জঘন্য অনুরোধটা প্রত্যাখ্যান করে। কিন্তু শেষ পর্যন্ত নিজেকে সমর্পণ করতেই হয় এই লোকদের কাছে। কিন্তু এসব করার পরেও হাকন কিন্তু অস্ট্রিডের সাথে বেইমানি করেনি। হাকন ছিল একজন সম্মানিত ব্যক্তি। সে এর কদিন পর কাট্টেগাটে হ্যারল্ডের আক্রমণের পরিকল্পনা লেগার্থার কাছে পৌঁছে দেন। এই সংবাদটা খুবই মারাত্মক একটা প্রতিক্রিয়া তৈরি করেছিল লেগার্থা এবং উবের মধ্যে। স্বাভাবিকভাবেই আসন্ন যুদ্ধটি একটা মর্মান্তিক ভাতৃহত্যার যুদ্ধে পরিণত হতে চলেছিল এবং যা র্যাগনারের কিংবদন্তির খ্যাতিকে কলঙ্কিত করতেও চলেছিল। কিন্তু পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছিল যে তাদের এই বাস্তবতা মেনে নেওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। তবে লেগার্থার মনে আরও একটা চিন্তা উগে দিচ্ছিল, আর সেটা হচ্ছে 2 মাসের মধ্যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে প্রস্তুত করতে হবে।
অন্যদিকে হিমন বুঝতে পেরেছিল তার চূড়ান্ত পরিণতি হয়তো আসন্ন। সে যদি আইভারকে সাহায্য না করে তবে তার বেঁচে থাকার কোনো আশাই নেই। তাই একদিন হিমন্ড আইভারের কাছে একটা ছুরি চায়। হিমন্ডের এই কথায় আইভার ভাবে সে হয়তো তার জীবন শেষ করে ঈশ্বরের সাথে দেখা করতে চাইছে। কিন্তু দেখা যায় ছুরিটা হাতে পাওয়ার পর সে নিজেকে হত্যা করার পরিবর্তে তার পাশে দাঁড়িয়ে থাকা এক লোককে খুন করে বসেছে। আর এর মাধ্যমে হিমন্ড আইভারকে বুঝিয়ে দেয় সে আইভারকে সাহায্য করার সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়ে নিয়েছে। তো ভাইকিংসদের এলাকায় যখন এসব চলছিল তখন অন্যদিকে বিয়র্নের বিষয়টি কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, কারণ আমরা অনেক দিন ধরে জানতে পারছিলাম না বিয়র্নটা ঠিক কী অবস্থায় রয়েছে। আসলেই সেই ঘটনার পর বিয়র্ন তার ভ্রমণ শেষ করে কাটতে কাটে ফিরে আসে ভাইকিংসদের এলাকায়। মানে আমরা যদি পুরো স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলটা বিবেচনা করি তবে দেখা যায় সেখানে বিভিন্ন গোত্রের বাস ছিল এবং তাদের মধ্যে অন্যতম একটা গোত্র ছিল সামি। যেহেতু লেগার্থা আসন্ন হুমকির মুখোমুখি হয়েছিল তাই শত্রুদের বিরুদ্ধে লড়াই করার জন্য লেগার্থা সামি জনগণ সহ অনেক মিত্রদের তার কাছে ডাকেন একদিন। এই সামিরা ল্যাপস নামেও পরিচিত ছিল স্ক্যান্ডিনেভিয়াতে এবং তাদের বলগা হরিণ পালনের জন্য বিশেষভাবে খ্যাতি ছিল। সেদিন তাদের আমন্ত্রণ জানানোর পর তারা হ্যারল্ডের আসন্ন আক্রমণ নিয়ে আলোচনা করে। আসলে এটা কোনো সাধারণ যুদ্ধ হতে চলেছিল না, কারণ হ্যারল্ডের সাথে ছিল র্যাগনারের ছেলে আইভার দ্য বোনলেস। তবে আরও কিছু বিষয় ছিল, যেমন হ্যাভিটসার্ক, হালফদানের মতো কিছু ভাইকিং যোদ্ধা যারা এক ভাই অন্য ভাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। ফলে এটা শুধু র্যাগনারের ছেলেদের মধ্যেই না, বরং একটা ব্লাডি ব্রাদার ওয়ার হতে চলেছিল। তো গ্রেট ভাইকিংস ওয়ারের আগে বিয়র্ন একটা সিদ্ধান্ত নেয়, সেটা হলো সে সামি গোত্রের রাজকুমারী স্নোপিটকে বিয়ে করার পরিকল্পনা করে। বিয়র্নের স্ত্রী টার্ভির সাথে তার দীর্ঘদিন ধরে স্ত্রীর সম্পর্ক থাকলেও তারা শুধু নামে মাত্র স্বামী স্ত্রী ছিলেন, তাই তার এই চাওয়ার বাস্তবায়নটা ঘটায় লেগার্থা। কিন্তু তখনও টার্ভি বিয়র্নকে ভালোবাসত। নিজের চোখের সামনে নিজের পুরুষের সাথে পরস্ত্রীকে দেখে তার কান্না করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। কিন্তু এই দৃশ্যটি উবে দেখতে পেয়ে তার কাছে এগিয়ে যায়। উবে আগে থেকেই টার্ভির প্রশংসা করত, কিন্তু উবে বিবাহিত ছিল বলে টার্ভির প্রতি তার মানসিকতা প্রকাশ করতে পারত না। তবুও উবে টার্ভিকে সান্ত্বনা দেয় এবং চলে যাওয়ার আগে টার্ভিকে অনেক আবেগঘন একটা চুম্বন করে। কিন্তু এই বিষয়টা উবের স্ত্রী মার্গারেট দেখে ফেলে। মার্গারেট লেগার্থাকে খুব একটা পছন্দ করতেন না, সে তাকে উৎখাত করতে চাইত। তাই সে মনে করত আসন্ন যুদ্ধে লেগার্থার জন্য উবের জীবনের ঝুঁকি না নিয়ে আইভারের পক্ষে তার যুদ্ধ করা উচিত। মার্গারেট চাইছিল উবে লেগার্থাকে পরাজিত করার জন্য আইভারের সাথে যোগ দিক। তবে এটা করার পেছনে তার অন্যতম আর একটা বড় যুক্তি ছিল। এই যুদ্ধে বিয়র্ন যদি মারা যায় তাহলে তারপরে জ্যেষ্ঠ পুত্র হিসেবে উবে সিংহাসনের অধিকারী হবে এবং তখন সে হবে রানী। মার্গারেটের এ ধরনের উচ্চাকাঙ্ক্ষা কিন্তু এবারই প্রথম ছিল না, এর আগে বেশ কয়েকবার সে এরকম ধারণা পোষণ করেছিল। তো উবে যখন মার্গারেটের এই মনোবাঞ্ছার কথা জানতে পারেন তখন তার খারাপ লাগে। উবে আসলে আশা করেনি মার্গারেট যে একসময় দাসী ছিল সে এই ধরনের উচ্চাকাঙ্ক্ষাও পোষণ করতে পারে। তবে সেদিন মার্গারেটের কোনো কথার জবাব দেয় না উবে। এই অবস্থাগুলো দেখে বোঝা যায় ভাইকিংসদের মধ্যে কিন্তু একতা মোটেই ছিল না। আসলেই ভাইকিংসদের মধ্যে কোনো একতাই ছিল না, না হলে এরা একে অপরের ভাইয়ের সাথে এভাবে যুদ্ধে জড়াতো না। তো এটা এখন বলা যেতেই পারে সামনে খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি আসতে চলেছিল, এবং সেটা সামনের পর্বেই ঘটবে। তো কি ঘটবে সেটা দেখার জন্য একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে বন্ধুরা। তাই সেই পর্বটা দেখার জন্য এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই একটা লাইক বাটনে লাইক প্রেস করে দিন, অনুরোধ রইল।